আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 43তম বিসিএসে বাদ পড়া 227 জনের বিষয়ে পুনর্বিবেচনার সিদ্ধান্ত। অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি। ক্ষমতায় গেলে ভারতের সাথে হওয়া অসম চুক্তি রিভিউ করবে বিএনপি, মির্জা ফখরুল। মুন্নী সাহা ও তার স্বামীর 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন অনুসন্ধানে দুদক। দেলোয়ার হোসেন সাঈদীর শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। রাঙামাটিতে ইউপিডিএফ এর গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, নিহত এক সন্ত্রাসী। সাউথ ইস্ট ব্যাংকের 526 কোটি টাকা লুটপাট, 6 জনের বিরুদ্ধে 2 মামলা। এবার ওএসডি হলেন 4 শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। হিন্দুদের চাকরি নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ মিথ্যা, প্রেস উইং। দেশবাসীর কাছে অভ্যুত্থানের ছবি ভিডিও চাইল সরকার। মুজিব ভাস্কর্য ও কিল্লায় গচ্ছা 1000 কোটি টাকা, অনুসন্ধানের সিদ্ধান্ত। বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এবং মিরপুরে টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ, গেট ভেঙে ঢুকলো দর্শক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকুরিতে নিয়োগে 43তম বিসিএস এ এবার গেজেটভুক্ত হয়েও পর যাচাই বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া 227 জন প্রার্থী চাকুরি ফেরত পেতে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত 227 জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত আছে। অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। 1972 সালের 4 মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সকলের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত 5 ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়। শেখ হাসিনার সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ভারতের সাথে হওয়া অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি নিয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকো। সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপস, যিনি MS প্রমোশনাল, তাদের ব্যাংক হিসেবে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষাপটে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মেজো ছেলে শামীম বিন সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অন্তিমকালে জান্নাতে যাবার সময় তার মুখের হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। বুধবার রাতে চট্টগ্রামের মিরসরাই সোমহানিয়া দরবার শরীফের 115তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুশান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম বিন সাঈদ বলেন, কুরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তার? আমি দেখিনি। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। তার এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউনি আচরণের প্রতিবাদ। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপিডিএফ এর এক সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ISPR থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ISPR জানায়, নানিয়ারচর উপজেলার
পেড়াছড়া এলাকায় ইউপিডিএফ এর গোপন আস্তানায় সন্ধান পেয়ে বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ দিকে অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছাড়ে ইউপিডিএফ সদস্যরা। এই ঘটনায় ইউপিডিএফ এর মূল সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কয়েকজন আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়। সাউথ ইস্ট ব্যাংক থেকে ৫২৬,৭০,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান ও ৫ কর্মকর্তার বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক আজিজুল হক বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় থেকে কোনো প্রকার ঋণ অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের গুলশান শাখা থেকে ৪৯৮,৩৮,০০,০০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে আসামিরা। দেশের 4টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ওএসডি কর্মকর্তারা হলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নিজামুল করিম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবু তাহের, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউর রহমান। সরকারি চাকুরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস আল জেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের একটি পোস্টে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট চেক ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, এক্সের এই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ সহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় গঠিত এ সেলে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে যে কেউ এসব তথ্য প্রমাণ জমা দিতে পারবেন। গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা ও অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে গণ অভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলীর ধারণকৃত স্থির চিত্র, ভিডিও ফুটেজ আহ্বান করা হয়। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য নির্মাণ ও মুজিবি কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য কয়েক হাজার কোটি টাকা অপচয় ও তছরূপ করার অভিযোগটি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যদিকে দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেওয়া, গভীর নলকূপের ২/৩ বিকল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেছেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইশাক দার এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক মিনিট মিরর। সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রকাশ্য নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছে। তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিপিএল এর টিকিট নিয়ে ফের তুলকালাম হলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুল কমপ্লেক্সের টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ দর্শকরা। এরপর ঘটেছে সুইমিং পুলের গেট ভেঙে অনুপ্রবেশের মতো ঘটনা। শেরেবাংলার পূর্ব দিকে অবস্থিত সুইমিং পুলের পাশে টিকিট বিক্রির অস্থায়ী বুথে এই ঘটনা ঘটে। গত সোমবার চলতি আসরের উদ্বোধনী দিনেও গেট ভেঙে দর্শকদের মাঠে ঢোকার ঘটনা ঘটেছিল। এরপরও টনক নড়েনি বিসিবির। আজ সকাল থেকেই টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুর সুইমিং কমপ্লেক্সের পাশের বুথে অপেক্ষা করছিলেন দর্শকরা। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।